একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্যটি তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজও আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি, আছেন এ পর্যায়ে প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। আমরা আলাপ করবো আমাদের অতিথির সঙ্গে, তবে তার একটা প্রতিবেদন দেখাতে চাই দর্শক। মধ্যরাতে ছড়িয়ে পড়ল একটি ভিডিও। দাবি করা হলো ১৪৪ ধারা জারি করে রাতের আধারে গণহত্যা নাকি চালানো হচ্ছে গোপালগঞ্জে। ভিডিওটি শেয়ার করেছিলেন খোদ শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ও। এরপর ছড়িয়ে পড়ে সেটি ঝড়ের গতিতে। শেষে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি অন্তত ৫ মাস আগের পুরনো, এবং সেটা গোপালগঞ্জে নয়, ঢাকার মোহাম্মদপুরে। ওদিকে গোপালগঞ্জে পুলিশের গাড়িতে নাকি জঙ্গি হামলা হয়েছে, আর তাতে গর্ভবতী মহিলা পুলিশ সহ ৪ জন নিহত হয়েছেন, এমন দাবিতে একটি ফেসবুক পোস্ট ভাইরাল। শত শত পেজ থেকে শেয়ার হবার পর জানা গেল পুরোটাই গুজব। দর্শক, আজকের বেশিরভাগ অপতথ্যগুলো গোপালগঞ্জময়। চলুন কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিই শুরুতে। ফেসবুকের বিভিন্ন পেজ থেকে দৈনিক কালের কণ্ঠের লোগোযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে গোপালগঞ্জে নাকি পুলিশের গাড়িতে বিমান হামলা ও ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়েছে, আর তাতে গর্ভবতী মহিলা পুলিশ সহ ৪ জন নিহত হয়েছেন। গোপালগঞ্জ নাকি কবরস্থানে পরিণত হয়েছে। তবে সত্যিটা সামনে আসে ফ্যাক্ট চেক করে। জানা গেল দাবিটি মিথ্যা। এমন কোনো ঘটনা সেখানে ঘটেনি, এবং কালের কণ্ঠ এমন কোনো খবর প্রকাশ করেনি। ডিজিটাল প্রযুক্তির কারসাজি দিয়ে এটি ছড়ানো হয়েছে। এসবের মাঝে ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দাবি করা হয়েছে গোপালগঞ্জে সেনাবাহিনী ও পুলিশের দ্বারা নিহতের লাশ নিয়ে সাধারণ মানুষ মিছিল করছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার নিশ্চিত করে দাবিটি মিথ্যা। এটি এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে জুলাই ঐক্য নামে সংগঠনের প্রতীকী কফিন ও মশাল মিছিল, এটাকেই মিথ্যা দাবিতে ছড়ানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে এক যুবককে বলতে শোনা যায়, প্রয়োজনে জীবন দেব, আমার ভাই রক্ত দিয়েছে, আমিও রক্ত দেব। দাবি করা হয়েছে ভিডিওটি নাকি আওয়ামী লীগের একজন সমর্থকের, যার নাম রমজান কাজী। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল দাবিটি মিথ্যা। ভিডিওটি গত বছরের ৪ আগস্টের, আর যিনি বক্তব্য দিচ্ছেন তিনি মোটেও রমজান কাজী নন, তার নাম হৃদয়। গতকাল মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ১৪৪ ধারা জারি করে রাতের আঁধারে গোপালগঞ্জে গণহত্যা চালানো হচ্ছে। তবে ফ্যাক্ট চেক করে দেখা গেল দাবিটি মিথ্যা। এটা গতকালের ভিডিও নয়, ৫ মাস আগের ১৯শে ফেব্রুয়ারি ভিডিও। গোপালগঞ্জ নয়, মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার ভিডিও, এবং সেখানে যৌথ বাহিনীর অভিযানের দৃশ্যকে কারসাজি করে মিথ্যা দাবিতে ছড়িয়ে দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়। গোপালগঞ্জে পুলিশের হাতে এক ব্যক্তিকে প্রকাশ্যে হত্যার পর লাশ গাড়িতে তোলা হচ্ছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। তবে সত্যিটা সামনে আনে রিউমার স্ক্যানার। তারা জানায় দাবিটি মিথ্যা। ঘটনা ১.৫ মাস আগের, এবং সেটা গোপালগঞ্জের নয়, ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ডে। সেখানে গরুর বাজারে এক ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্যকে সম্পাদিত করে এই দাবিতে ছড়ানো হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে বেশিরভাগ গুজবের কেন্দ্রে গোপালগঞ্জ ইস্যু। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে মেশানো হচ্ছে অপতথ্য, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। একটা ধারণা আমরা পেয়ে গেলাম দর্শক, যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়িয়েছে, এবং সেই সমস্ত অপতথ্যগুলোর বিপরীতে কতগুলো আসলে ফ্যাক্ট চেক করা সম্ভব হচ্ছে, সেগুলো আমরা একটা ধারণা পেয়ে গেলাম। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন। যারা মোবারক হোসেন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। এবং আমরা আসলে যে ফ্যাক্ট চেকগুলো দেখছি, সাধারণত দেখা যায় যে ঘটনা সবচাইতে বেশি আলোচনা তৈরি করে সেগুলো নিয়ে রিউমারটা বেশি হয়। কিছুদিন আগে পুরান ঢাকার মিটফোর্ডের যে ব্যবসায়ী নিহত হয়েছিলেন মর্মান্তিকভাবে, সেটা নিয়ে আমরা অনেক অপতথ্য ছড়াতে দেখেছি। এখন গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে নিয়ে অপতথ্য ছড়াতে দেখছি, এবং প্রতি ক্ষেত্রেই তথ্যের সাথে অপতথ্য মিশিয়ে একটা গুজব তৈরি করা হচ্ছে। এবং জুলাইয়ে যারা আসলে আহত হয়েছিলেন, আজকে তারা তাদের সেই পুরাতন ছবিগুলো দেখছেন, যেটা গতকালকে বলে চালিয়ে দেওয়া হচ্ছে। মানে এই যে তথ্য পাচারগুলো হচ্ছে, তথ্যগুলো আসলে বিকৃত করা হচ্ছে, মূলত কীভাবে এটা হচ্ছে, কোন টেকনোলজিটা আসলে এখানে প্রয়োগ করা হচ্ছে, এবং সেটা আসলে কতটা ঝুঁকি বা তৈরি করছে? জি, আলাইকুম, আপনাদের ধন্যবাদ। এখানে যেটা হচ্ছে যে আমরা অনেক সময় মনে করি যে আমি যেই ফাইলটা নিয়ে কাজ করছি, আমি যে মডিফাই করছি, এই তথ্যটা অন্য কেউ হয়তো দেখছে না।
তো আপনি যখন একটা ভিডিও, একটা ফাইল আপনার কম্পিউটারের মধ্যে ক্রিয়েট করছেন, অটোমেটিক্যালি এইখানে কিন্তু কিছু তথ্য আপনার চলে যাচ্ছে, এবং এই তথ্যটা আপনি সম্পাদনা করলেন, করার পর আপনি কোথায় আপলোড করলেন, এবং আপলোড করার পরে কে ডিস্ট্রিবিউট করলো, কে ডিস্ট্রিবিউশন, প্রত্যেকটা জিনিসের টাইম স্ট্যাম্প থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আছে। তো এখানে সাধারণভাবে আমাদের আসলে অজ্ঞতা বলেন কিংবা টেকনোলজিক্যাল কিছু দুর্বলতা থাকার কারণে, নো হাউ, তো এই কারণে আমরা অনেক সময় মনে করি যে আমি যেই তথ্যটা ছড়িয়ে দিলাম এই আমাকে কেউ হয়তো চিহ্নিত করতে পারবেন, অথচ এই ধারণাটা টোটালি ভুল। আর অনলাইনে আপনারা ঘাটলে দেখবেন অনেক ধরনের সফটওয়্যার আছে, এফটিকে আছে, ইনকেস আছে, তো এবং অটোপসি আছে। এই ধরনের সফটওয়্যারগুলি দিয়ে এই ফাইলটাকে যখন আপনি মানে অ্যানালাইসিস করবেন অথবা ফরেনসিক করবেন, এইটা কোন কম্পিউটার থেকে কখন কিভাবে তৈরি করা হয়েছে সমস্ত কিছু কিন্তু দেখা যায়। তো এই যে প্রত্যেকটা জিনিস যে দেখা যায়, এই জিনিসটা আসলে যারা এই তথ্য অথবা অপতথ্যগুলি ছড়াচ্ছেন তারা হয়তো এই জিনিসটা বুঝতে পারছেন না যে আমাকে কেউ ট্রেস করতে পারবে। এবং তারা যেটা করে যে আমাদের যেই অনলাইন মিডিয়ার কারণে বলেন অথবা ইউটিউবের কারণে বলেন, এখানে একটা ট্রেন্ড তৈরি হয়েছে যে আপনি কি তথ্য ছড়াচ্ছেন এর চাইতে হচ্ছে আপনার কত ফ্যান ফলোয়ার তৈরি হলো, জি। এবং এটার যে মনিটাইজেশন অথবা অন্যান্য জিনিসের জন্য। তো এই যে কাজটা করতে যেয়ে আপনি ফ্যান ফলোয়ার তৈরি করতে যেয়ে অথবা এত বেশি অপতথ্য ছড়ানো হচ্ছে, এতে কিন্তু আমাদের যে অনলাইন মিডিয়া এগুলোর কিন্তু ক্রেডিবিলিটি হারাচ্ছে। এবং এই ক্রেডিবিলিটি হারানোর পরে একটা সময় আসবে, একটা সময় কি এখনই কিন্তু আমরা কোনো তথ্য আমরা সচরাচর ভেরিফাই না করে, যারা সচেতন আছেন তারা কিন্তু এটা বিশ্বাসও করেন না, এবং কোনো তথ্য যখন দেখেন তারা কিন্তু মেইন স্ট্রিম যে মিডিয়াগুলি আছে এইগুলোকে তারা কম্পেয়ার করেন যে এই মেইন স্ট্রিম মিডিয়াগুলোকে দেখাচ্ছে কিনা। বাট অনেক সময় যেটা হয়, আপনি যেটা বললেন যে একটা ফটো কার্ড ইউজ করে যখন ব্যবহার করা হয় তখন কিন্তু মানুষের যেই বিশ্বাসের আস্থার যে জায়গাটা এইটা নিয়েও কিন্তু তারা আসলে প্লে করছে। ধরেন 71 টিভি তার একটা ক্রেডিবিলিটি আছে, তো একটা ফটো কার্ড যদি 71 টিভি দিয়ে দেওয়া হয় তাহলে এটা মানুষ কিন্তু হঠাৎ করে যা দেখলো ওইটাকে নিয়েই কিন্তু সেই স্টাডি করতে থাকে। সে অনেক সময় বুঝতেও চায় না যে আপনি এই তথ্যটা কে প্রচার করছে। তো এই ধরনের কাজগুলির জন্য কিন্তু যারা একটু সচেতন এবং কারো বিরুদ্ধে অথবা যদি করেন তাহলে কিন্তু এখানে প্রচুর অনলাইন টুলস আছে। এই টুলসগুলোর মধ্যে আপনারা ফাইলটা দিলেই ও অ্যানালাইসিস করে দেখিয়ে আচ্ছা, দিবে এখানে যে এটা। একটা বিষয় একটু যুক্ত করবেন, মানে এই সাফারিংসটা, এই ভোগান্তিতে আমরাও পড়ছি। প্রায় সব ধরনের গণমাধ্যমের ফটোকার্ড নকল হচ্ছে। আজকে আমরা শুরুতেই বলছিলাম যে কালের কণ্ঠের ফটোকার্ড নকল করে সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে। পরবর্তীতে কালের কণ্ঠ তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বলতে বাধ্য হয়েছে যে কার্ডটা আমাদের না, এটা আমরা নিউজ প্রকাশ করিনি। বাইরের উন্নত গণমাধ্যম যেগুলো আছে উন্নত দেশের, সেই সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আসলে তাদের ফটোকার্ড দু একটা আমরা দেখি যে তারাও এটা দিচ্ছেন, অন্তত শো এন্ডোর্সমেন্টের জন্য তারা দিচ্ছেন। তারা কিভাবে আসলে এই গুজবটা সামলান? আসলে আমাদের দেশে এই গুজব প্রতিরোধের জন্য শক্ত কোনো আইন না থাকার কারণে আমিও যদি আপনার এই ফটোকার্ডটা ব্যবহার করে আমি এটা একটা ছবি ছড়ালাম, আপনি আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিতে পারবেন? এই জি। ধরনের কি কোনো আইন আছে? যেমন আমি একটা উদাহরণ বলি যে আমাদের এখন দেখবেন অনেক মোবাইলের মধ্যে যে অযাচিতভাবে কিছু বিজ্ঞাপন চলেই আসতেছে। বাট এই কলটা যদি আপনার ইংল্যান্ডের কোনো টেলিকম কোম্পানির এখানে অযাচিত বিজ্ঞাপন যায়, তাহলে কিন্তু ওই কোম্পানি তাকে সু করতে পারে, কারণ আপনি ব্যস্ত থাকতে পারেন, অযাচিত বিজ্ঞাপন আপনি দেখাতে পারবেন না। তো আমাদের এই জায়গাগুলিতে আমরা মনে করি যে এই জায়গাগুলিতে আমাদের আইনগুলো আরো কঠোর হওয়া উচিত। আর সেই সাথে আমরা জাস্ট একটা মানে নিজের একটা আমি আপনাদের সাথে শেয়ার করি যে অনেক সময় হয় কি, যারা এই ফ্যান ফলোয়ারের মানে জন্য তারা মানসিকভাবে মানে আমি বলবো এটা বিকারগ্রস্ত, তারা কি দিচ্ছে এটা তার মাথায় আটকাচ্ছে না। জি। সে হচ্ছে তার ফ্যান ফলোয়ার বাড়াতে হবে। এই ক্ষেত্রে এসে তারা যে এই যে ধরেন আপনি কালের কণ্ঠর এই নিউজটা দিয়ে আপনি একটা নিউজ কভারেজ করলেন, করলেন, এটাও কিন্তু তাদের জন্য একটা প্রমোশন হয়ে গেল। জি। ঠিক আছে, এবং সে কিন্তু ইন্সপায়ার্ড হ্যাঁ, যে ও এবং আমি এটা একেবারে আমাদের একটা অভিজ্ঞতা। আমরা যখন ফ্যাক্ট চেকগুলো করি আমরা দেখতে পাই যে কোনো একটা পেজ নতুন খোলা হয়েছে এবং পরবর্তী সপ্তাহখানেক তারা রিউমার ছড়াচ্ছে, এরপর হঠাৎ করে দেখা যাচ্ছে সেই পেজের ফলোয়ার সংখ্যা লাখের কাছাকাছি চলে গেছে, অর্থাৎ তারা কিন্তু মনিটাইজেশনটা পেয়ে গেছে। আমি শেষ করবো আপনার কাছ থেকে সাধারণ মানুষের জন্য সচেতনতার কিছু বার্তা নিয়ে। অর্থাৎ সবাই তো টেকনোলজিস্ট না, কেউ কেউ হয়তো প্রযুক্তিটা ভালো বোঝেন না কিন্তু ব্যবহারটা করতে পারেন। তারা আসলে কিভাবে তথ্য অপতথ্যের ফারাকটা বুঝবে? আসলে কি যেগুলো চটকদার কোনো কিছুই আসলে আপনি যখন বিশ্বাস করবেন, দেখতে পারেন যেহেতু অযাচিতভাবে আপনার সামনে চলে আসছে, অবশ্যই আপনি এটা একটু ভেরিফাই করবেন, 2-3টা মিডিয়াতে ভেরিফাই করে তারপরে ছড়াবেন। এর কারণটা হলো আপনি যদি না বুঝে এই তথ্যটা শেয়ার করে দেন, আপনিও কিন্তু যখন এটা ফরেনসিক করা হবে আপনিও কিন্তু ওদের মধ্যে পড়ে গেলেন, এবং পড়ে যাওয়ার কারণে যেটা হবে আপনিও কিন্তু এই ভিকটিমের মধ্যে আপনি ভিকটিমাইজড হয়ে গেলেন আরেকজনের দ্বারা। তো সেক্ষেত্রে কিন্তু এটা যদি ন্যাশনাল অথবা অন্য কোনো ইস্যু হয়, আপনিও কিন্তু এর মধ্যে না জেনেই আপনি এটার মধ্যে যুক্ত হয়ে গেলেন। তো এর জন্য আমি বলবো যে আপনি যখনই একটা কিছু শেয়ার করবেন অবশ্যই কনফার্ম না হয়ে কোনো কিছু শেয়ার করবেন না। জাস্ট আমি মজা করার জন্য একটা জিনিস শেয়ার করলাম
অথবা আমার ফ্রেন্ড সার্কেল একটা জিনিস শেয়ার করলাম, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস টাইম স্ট্যাম্প দেওয়া থাকে এবং আপনার যে কম্পিউটারটা ব্যবহার করছেন, কখন কোন ফাইলটা ক্রিয়েট করেছেন, সমস্ত কিছু। এবং আপনি যদি ফাইলটা ডিলিটও করে ফেলেন তারপরেও কিন্তু কম্পিউটারের মধ্যে এই ফাইলটা থেকে যায়। এবং এই যে এফটিকে বিভিন্ন টুলস বললাম, এই টুলগুলো দিয়ে যখন আপনার এই হার্ড ডিস্কটাকে ফরেন্সিক করা হবে তখন কিন্তু এই তথ্যটা আপনার ফাইলের কম্পিউটারের মধ্যে পাওয়া যাবে। এখন কিন্তু ল এবং অন্যান্য কিছু অনেক বেশি স্ট্রং, আপনি কিন্তু সেখান থেকে স্কিপ করার কোনো সুযোগ নাই। তো এর জন্য আমি যেটা বললাম যে আপনারা অবশ্যই যে কোনো তথ্য ছড়ানোর আগে আপনারা অবশ্যই এটা মানে চেক করে করবেন যে আমি এটা ছড়ালে আমার কি লাভ হবে, অথবা আমি এটা ছড়াতে যে ফান করতে যে আমি কি অন্য একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম কিনা, অথবা আমি কাউকে বিপদে ফেলে দিলাম কিনা। এই ব্যাপারগুলি আসলে প্রত্যেকের জানা উচিত এবং আমাদের আসলে এই ইন্টারনেট ব্যবহার এবং এই ব্যাপারে যে সচেতনতা দরকার, এটা একদম স্টুডেন্ট মানে স্কুল লাইফ থেকে যদি করা হয় তাহলে কিন্তু আসলে এটা আমাদের জন্য ভালো হবে। আর এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আমরা এই ভার্চুয়াল লাইফের সাথে আমাদের যে নর্মাল লাইফ এটাকে এত বেশি ওতপ্রোত করে ফেলতেছি এবং আমাদের যেই স্টুডেন্ট অথবা যে ছোট বাচ্চারা আছে ওরা কিন্তু খুবই ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাচ্ছে। এবং একটা লাইফে দেখা যাচ্ছে যে আসলে ওই ভিডিও দেখতে দেখতে এই জিনিসগুলাই কি কিন্তু বিশ্বাস করতে শুরু করেছে। এবং আমাদের দেশে একটা শ্রেণীর ক্রাইম এটা কিন্তু অনেক অনেক অনেকাংশে বেড়ে গেছে। এবং আমি যেটা বলবো, এই ধরনের যে ইনসিডেন্টগুলি আছে, এই যে মিডিয়াতে দেখলেই জানো একজন সাধারণ মানুষ কিন্তু আপনার ভিডিওতে অথবা ফেসবুকে একটা জিনিস দিলে ফার্স্টেই ও সাধারণ মানুষ বিশ্বাস করে। একদম, তার মানে বেশ কয়েকটি জায়গায় সচেতনতার প্রয়োজন রয়েছে এবং করোনা ভাইরাসের মতো অন্তত ভার্চুয়াল ভাইরাসের মতো করে আসলে এগুলো ছড়াচ্ছে এবং সেই জায়গা থেকে নিজের তথ্য যতটা আসলে গোপন রাখা যায়। আপনাকে অনেক ধন্যবাদ। নিশ্চয়ই সামনে কোনো আয়োজনে আরও কথা হবে আপনার সঙ্গে। প্রযুক্তি বিশ্লেষক মোবারক হোসেন আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা আসলে যে সমস্ত অপতথ্যগুলো ছড়িয়েছে তার মধ্যে থেকে কয়েকটি বাছাই করে আসলে ফ্যাক্ট চেক করেছি এবং সেগুলোর বিপরীতে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি এবং সমাধানের পথটাও খোঁজার চেষ্টা করলাম। এবং দর্শক, আপনারা এতক্ষণ ছিলেন ফ্যাক্ট চেক নিয়ে ৭১ নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানার এবং প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময় একইভাবে। এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন fns.71tv@gmail.com। ফেসবুকেও যোগাযোগ করতে পারেন facebook/fake news scanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো।